আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এই ঘটনাটি আমার এলাকার বড় ভাই, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, তার কাছ থেকে শোনা। ঘটনাটি সম্পূর্ণ বাস্তব, আমি তার মতো করে উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আমি আজাদ, ছদ্মনাম। কুষ্টিয়া শহরে প্রায় 7 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। দিন হোক বা রাত, আমাকে লাশবাহী গাড়ি নিয়ে লাশকে পৌঁছে দিতে হয় তার গন্তব্যস্থলে। ঠিক এমনই একটা দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার অ্যাম্বুলেন্স ট্রিপ নিয়ে যাওয়ার কথা ছিল রাতে। আমিও আমার সহকারী হাবিব অপেক্ষা করছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে। হঠাৎ পোস্টমর্টমকৃত একটি লাশকে আমাদের সামনে আনা হলো। লাশটি ছিল সাদা কাপড়ে মোড়ানো। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এটি সদ্য আত্মহত্যাকৃত একটি মেয়ের লাশ। লাশটিকে মাগুরা জেলার কোনো একটা গ্রামে, কারণবশত সেই গ্রামের নামটি উল্লেখ করছি না, সেখানে পৌঁছে দিতে হবে। আমরা সব স্বাভাবিকভাবে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা, লাশের সাথে যাবে কে? তখন লাশের সাথে থাকা লাশের 2জন বান্ধবী ছিল। একজন যেতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে আরেকজন তার হাত চেপে ধরে বলল, আমরা বরং অন্য গাড়িতে যাই। লাশের মতন যাক, আমরা পেছনে পেছনে আছি অ্যাম্বুলেন্সের। আমি 7-5 না ভেবেই হ্যাঁ বলে দিলাম। তারপর ওদের থেকে ভাড়া মিটিয়ে লাশটিকে গাড়িতে ওঠালাম। রাত তখন প্রায় 11:30। আমি গাড়ি চালাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট পাশের সিটে বসে আছে। প্রথম 30 মিনিট আমাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যাটা শুরু হয় যখন আমরা শেখপাড়া ইবি রোডে উঠি। আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। এমনিতেও তখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, চারিদিকের আবহাওয়া শীতল, কিন্তু পরিবেশটা কেমন একটা নিস্তব্ধ। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টির জন্য রাস্তাও প্রায় জনমানব শূন্য। হঠাৎ কিছু ট্রাক বা গাড়ি যাওয়া আসা করছে। মিনিট 5 পর আমার অ্যাসিস্ট্যান্ট হাবিব আমাকে বলল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে কেমন যেন গোগানির আওয়াজ আসছে। আমি ওকে বললাম, নেশা পানি করে এসেছিস? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এই কথা বুঝিয়ে ওকে ভয় থেকে সরিয়ে আনলাম। আমি 7 বছরে বহুবার অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে ছোটখাটো ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আমি জানি এগুলো স্বাভাবিক ব্যাপার। তাই আমিও স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু তখনও এই গাড়িতে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। কিছুক্ষণ পর হাবিব আবার বলে উঠল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসছে। তখন আমি গাড়ির স্পিড কমিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলাম, কিন্তু এবারও কিছু শুনতে পেলাম না। আমি ভেবেই নিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো নেশাপানি করেছে, যার জন্য এরকম ভুলভাল কথা বলছে। আমি ওকে রাগ করে বললাম, তুই ঘুমিয়ে যা, কাল তোর পানিশমেন্ট হবে। মহাজনকে বলে কাল থেকে আমার সাথে তোকে আর নেব না, একাই গাড়ি চালাবো। হাবিব জানালাটা একটু খুলে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি তখন শেখপাড়া ছেড়ে ঝিনাইদহ হাইওয়েতে উঠেছি। ঠিক কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার গাড়িটা কেমন যেন ভার ভার হয়ে আসছে। মনে হচ্ছে গাড়ির পেছনে প্রায় 10-12 জন বসে আছে। আমি তখনও বিষয়টাকে তেমন আমলে নিইনি। আমি ড্রাইভিং করছি, আমার মতো করেই করছি। হঠাৎ আমি অনুভব করলাম আমার গাড়ির ছাদের ওপরে কি যেন জোরে জোরে থাবা দিচ্ছে বারবার, আর মাঝে মাঝে নখ দিয়ে আঁচড় কাটছে। আমার মনে হচ্ছিল কুকুর বা বিড়াল বা এই জাতীয় কোনো কিছু গাড়ির ছাদে ক্রমাগত থাবা দিচ্ছে। পেছন থেকে নারী সুরে কিছু কণ্ঠস্বর মাঝে মাঝে হেসে উঠছে। প্রথমে আমি ভাবলাম এটা হয়তো হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু না, আমার ভুলকে ভুল প্রমাণ করে দিল পেছন থেকে আসা একটা আর্তনাদ, কান্নার একটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এমন একটা শব্দ যেন কোনো মেয়েকে কেউ নির্মমভাবে অত্যাচার করছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না হাবিব এতক্ষণ যা বলছিল সবই সত্যি। আমাদের সাথে হয়তো আজকে ভয়ানক কিছু ঘটতে চলেছে। আমি যত সূরা জানি সব পড়তে শুরু করলাম। হাবিব তখন ঘুমে মগ্ন। ও এমনিতেই ভীতু আর ভয় পাবে বলে ওকে আর ডাকিনি। মিনিট 5 পর আমি অনুভব করলাম আমার গাড়ির পেছনে তালাটা খোলা এবং সেটি বাড়ি খাচ্ছে বারবার। আমি তৎক্ষণাৎ গাড়িটা সাইড করলাম। আমি হাবিবকে দ্রুত ডেকে তুললাম এবং হাবিবকে বিষয়টা দেখার জন্য পেছনে নিয়ে গেলাম।
এরপর আমরা দেখলাম গাড়ির পেছনে ডালাটা সম্পূর্ণ খোলা আর লাশটা সাদা কাপড়ে মোড়ানো। কিন্তু আশ্চর্যজনক ও ভয়ানক ব্যাপার হচ্ছে লাশটা স্বাভাবিকভাবে শুয়েছিল না। দেখে মনে হচ্ছিল একপাশে কাত হয়ে শুয়ে আছে। সাধারণত কাফনে মোড়ানোর সময় লাশকে চিৎ করেই শুইয়ে দেয়া হয়। এসব দেখার পর হাবিব অনেক ভয় পাচ্ছিল। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, হয়তো ঝাঁকুনিতে এমন হয়েছে, চল দুজন ধরে ঠিক করে দেই। ঠিক করতে গিয়ে আমরা দেখি লাশের কাপড়ের গিট খোলা এবং একটা মাংস পচা দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি আগ্রহ নিয়ে লাশের কাফনটা একটু সরালাম। তারপর আমি যা দেখলাম তা ছিল সত্যি অনেক ভয়ঙ্কর। আমি দেখলাম লাশটার রক্তবর্ণ চেহারা, কাটা নাক, 2 চোয়াল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর লাশটা বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখ দুটো সম্পূর্ণ লাল। এটা দেখার পর আমি, হাবিব নিজেদেরকে স্থির রাখতে পারলাম না। লাশ থেকে দূরে সরে আসলাম। ওভাবেই ডালাটা কোনো মতে লাগিয়ে হাই স্পিডে গাড়ি চালানো শুরু করলাম। পেছন থেকে প্রচুর শব্দ আসছে, মনে হচ্ছে পৈশাচিক কোনো কিছু গাড়ির ভেতর ধস্তাধস্তি করছে। হাবিব ভয়ে কান্না শুরু করেছে। ততক্ষণে আমি যত সূরা পারি সব পড়ছি, আল্লাহকে ডাকছি। একটা সময় শব্দ কিছুটা কমলো। আমরা মাগুরা জেলায় প্রবেশ করলাম। লাশের বাড়ির একজনকে ফোন দিয়ে লোকেশন জেনে নিলাম। তখন মোটামুটি তেমন আর সমস্যা হয়নি। লোকেশন মোতাবেক লাশটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে দুজন প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা এখান থেকেই শুরু। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু আমাদের সামনে যে এখনো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে তা কে জানতো। রাত তখন 2টা। লাশের বাড়ির লোকজনকে রাস্তায় ঘটা কোনো ঘটনা জানালাম না। তাদের থেকে ভাড়া নিয়ে একজনকে বললাম, ভাই, রাত তো অনেক হয়েছে, অন্ধকারও বেশি, এই গ্রামের রাস্তাও তেমন ভালো চিনি না, সহজ শর্টকাট একটা রাস্তা বলেন না, যাতে সহজে মাগুরা হাইওয়েতে উঠতে পারি। তিনি একটা পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথ ধরে এগোতে লাগলাম। সেই শর্টকাট রাস্তায় উঠতে মাঝে কয়েকটা গ্রাম পড়তো। আমরাও সেভাবে এগোচ্ছি। ঠিক কয়েকটি গ্রামের মাঝে এসে আমার একটু ঘুম পাচ্ছিল। পাশে হাবিব ঘুমাচ্ছে, ওকে ডেকে তুললাম। আমরা সবসময় যাত্রাপথে চায়ের একটা ফ্লাস্ক রাখি যাতে ঘুম না পায়। দুজন মিলে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ির ভেতরেই চা খাচ্ছি। এসব ঘটনা মাথায় তখনও চলছে। আমরা ভাবছিলাম হয়তো আর কিছু ঘটবে না, বেঁচে গেছি। এই নিয়ে কথোপকথন হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই একটা বৃদ্ধা মহিলা ও একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের গাড়ির গ্লাসে করে নাড়ল। আমি প্রথমে হাবিবকে খুলতে নিষেধ করলাম, কিন্তু বৃদ্ধা ও ছোট মেয়েটা বারবার করা নাড়াতে একটা পর্যায়ে গ্লাসটা খুলতে বাধ্য হলাম। তখন সেই বৃদ্ধা বলল, তার ছেলে নাকি খুব অসুস্থ, এটা নাকি তার নাতনি, তার ছেলে মাগুরা সরকারি হাসপাতালে ভর্তি। এই কথা শোনার পর সে নাকি রাতেই রওনা দিয়েছে, দ্রুত না গেলে তার ছেলেকে নাকি সে পাবে না। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। বলা বাহুল্য, বৃদ্ধার পরনে ছিল সাদা ও হালকা সংমিশ্রণে একটা শাড়ি, হাতে ছিল একটা পুটলি, আর ছোট মেয়েটার পরনে ছিল লাল জামা। গ্রামের বাচ্চা মেয়েরা যেরকম জামা পরে ঠিক সেরকম। আমি তাদেরকে বললাম, দেখুন, এটা লাশবাহী অ্যাম্বুলেন্স, আর মাত্রই একটা লাশকে নামিয়ে আসলাম তার বাড়িতে, আপনারা এই গাড়িতে যেতে পারবেন না। কিন্তু বৃদ্ধা মানতে নারাজ, কোনোভাবেই আমাদেরকে ছাড়বেন না, তিনি যে কোনো মূল্যেই যাবেন। পাশ থেকে হাবিব বলে উঠল, ওস্তাদ নিয়ে নেই, যেহেতু আমরাও ওই দিকে যাচ্ছি, হাইওয়েতে উঠবো, নামিয়ে দিয়ে চলে যাব। আমিও হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে জায়গা করে দিলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, ভালোই হয়েছে, এমনিতেও যা সব ঘটছে আমাদের সাথে, এরপর রাস্তাঘাটও কিছু চিনি না, কেউ থাকলে ভালোই হয়, শুনে নেওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর আমি অনুভব করলাম গাড়িটা আবার কেমন যেন ভার হয়ে আসছে। গ্রামের মেঠো রাস্তায় ড্রাইভিং করতে একটু সমস্যা হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আমি আমার লুকিং গ্লাস দিয়ে খেয়াল করলাম আমার গাড়ির পেছনে বেশ কিছু শেয়াল বা কুকুর এই জাতীয় প্রাণী আমাদের পিছু নিয়েছে। তাদের দেখে মনে হচ্ছিল ওরা হিংস্র, গাড়ি থামালেই আমাদের গাড়ির উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার গাড়ির স্পিড একেবারেই লো, খুবই আস্তে আস্তে চলছে। আমি আল্লাহকে স্মরণ করছি আর ড্রাইভিং করছি। চারিদিকে
ঘন অন্ধকার, গাড়ির হেডলাইটের আলোতেই পথ দেখে চলতে হচ্ছিল। এই পর্যায়ে সেই প্রাণীগুলোকে আর দেখতে পেলাম না। হঠাৎ গায়ে ঝাঁকুনি দিয়ে উঠল এবং আমি অনুভব করলাম আমার গাড়িটা কিছুক্ষণ মাটিতে আবার কিছুক্ষণ শূন্যে ভাসছে। আমি সাথে সাথে ব্রেক করলাম। হাবিব তখনও ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আবারও একটু একটু ঘুম পাচ্ছে, তাই এমনটা হচ্ছে। মনের ফুলি, কিন্তু আগেও তো কত গাড়ি চালিয়েছি, এমন তো কখনো হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? নাকি ওই ঘটনাগুলোর পর সবকিছু এমন লাগছে? এসব ভাবতে ভাবতে আবার গাড়িটা স্টার্ট দিলাম। পেছনে সব নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। এমন মনে হচ্ছে যেন পেছনে কেউই নেই। কিছুক্ষণ পর আমি ভাবতে শুরু করলাম, এত রাতে এই নির্জন গ্রাম এলাকায় একটা বৃদ্ধা মহিলার সাথে ছোট একটা বাচ্চা কিভাবে আসলো? আর যদি তার ছেলে অসুস্থই থাকে, তার সাথে অন্য লোকেরা কোথায়? এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ বাচ্চা মেয়েটার চিৎকারের আওয়াজ পেছন থেকে ভেসে আসলো। হাবিবকে জলদি ঘুম থেকে উঠিয়ে পেছনের ডালা খুলতেই আমরা যা দেখলাম তা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমরা দেখলাম যেই মেয়ের লাশটাকে আমরা মাত্র নামিয়ে আসলাম, সেই মেয়েই গাড়িতে বসে আছে বুড়ি রূপে। লাশটার চুল পাকা, চোখ রক্তবর্ণ, সেই মাংস পচা দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। আর ওই জিনিসটা ওই বাচ্চা মেয়েটার গলা ছেড়ে হিংস্রভাবে তার রক্ত পান করছে। এসব আমাদের চোখের সামনেই ঘটছিল। আমরা হতভম্বের মতো তাকিয়েছিলাম, যেন পাথর হয়ে গেছি। আত্মা যেন বেরিয়ে আসছে। মনে হচ্ছিল আজই হয়তো আমাদের জীবনের শেষ রাত। গলা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ শব্দটি বের হচ্ছিল। হাবিব আর এসব দেখে নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো। আমি তখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। থরথর করে কাঁপছে শরীর। হাবিবকে ধরে গাড়িতে তুলে আল্লাহর নাম নিয়ে যত জোরে পারলাম গাড়ি ছোটালাম। কতদূর ড্রাইভ করেছি মনে নেই। কিছুক্ষণ পর আমাদের অ্যাম্বুলেন্সের একটি টায়ার কোনো একটা কিছুর সাথে লেগে ফেটে যায়। পেছন থেকে অদ্ভুত ভাষার কিছু শব্দ ভেসে আসছিল। আমি সেই শব্দের কোনো অর্থ বের করতে পারছিলাম না। হাবিবের মুখে দ্রুত পানি ছিটিয়ে ওকে জাগিয়ে দুজন মিলে পেছনের দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্স রেখেই দৌড় শুরু করলাম। দুজন চিৎকার করছিলাম, কেউ আছেন, বাঁচান আমাদের, আমরা বিপদে পড়েছি। বলতে বলতে কখন যে একদিক ক্ষেতের ভেতরে নেমে পড়েছি বুঝতেই পারিনি। ক্ষেতের ভেতরে পানি দেয়া ছিল, দুজনেরই পা কাদায় মাখামাখি। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক এবং চাঁদের আবছা আলোতে সামনে তাকিয়ে দেখি একটা লম্বা কালো ছায়া আমাদের দুজনের দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর দৌড়াতে যাব, তখন মনে হলো কাদার নিচ থেকে আমার পা কেউ যেন টেনে ধরছে। মুখ থুবড়ে ধানের জমিতে পড়ে গেলাম। হাবিব তখন পাগলের মতো এদিক ওদিকে ছুটছে বাঁচার আশায়। আমার মনে হচ্ছে কি যেন আমার পা কাদার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। হাবিবও আমার পাশের বেডেই শুয়ে। ওর একটা হাত ভেঙে গেছে। ওর জ্ঞান ফিরতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে তো আহত হলি? ও তখন আমাকে যা বলে আমি তা শুনে শিহরিত হলাম। ও আমাকে বলল, ওস্তাদ, আমি দেখলাম একটা বড় কালো ছায়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পাগলের মতো বাঁচার জন্য দৌড়াতে শুরু করলাম। একটা সরু আইল ধরে দৌড়াচ্ছিলাম। একটু সামনে গিয়ে দেখি সেই বড়িরূপী লাশটা সেখানে দাঁড়িয়ে আছে, সাথে সেই মেয়েটা। আমাকে দেখে আবেগটা হাসছে। আমার মনে হলো জিনিসটা আমাকে তুলে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। পরে আমাদের সাথে থাকা স্থানীয় লোকজনেরা এসে জিজ্ঞাসা করলো কিভাবে আমাদের এই দশা হলো। আমরা বিষয়টা এড়িয়ে গেলাম, বললাম আমরা অ্যাক্সিডেন্ট করেছি তাই এমন হয়েছে। তাদের ভাষ্যমতে আমাদের অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে নাকি পড়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কোনো টায়ারই পাংচার হয়নি। এমনকি আমাদের নাকি কোনো ধান খেতে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে গাড়ি থেকে একটু দূরে বহু পুরনো শিমুল গাছের নিচে। তাহলে গতকাল যা ঘটেছিল সেটা কি মনের ভুল? এসব ভেবে কুষ্টিয়া থেকে ফিরে আসলাম। তারপর এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে কিছু দোয়া ও পানি পড়া দিয়ে পরদিন আসতে বললেন এবং তার পালিত জিনের সাহায্যে বিষয়টা পর্যবেক্ষণ করলেন। এরপর ফোন দিয়ে তার মাদ্রাসায় ডেকে বললেন, তোমাদের ভাগ্য ভালো, কাল বেঁচে গেছো।
কাল তোমরা যে লাশটিকে নিয়ে গিয়েছিলে সেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিককৃত মেয়ের লাশ। আর যে বুড়ি আর ছোট্ট মেয়েটাকে দেখেছো, তারা ছিল দুইটা খারাপ পিশাচরূপী শয়তান। ওরা মেয়েটির সাথেই থাকতো। মেয়েটি মারা যাওয়ায় ওরা একা হয়ে যায়। যেহেতু তোমাদের গাড়িতেই মেয়েটিকে আনা হয়, তাই তোমাদের গাড়ির সাথে সাথে চলে আসে। জিন দুটি তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ফজরের আজান পড়ে যাওয়ায় আর কিছু করতে পারেনি। রাস্তাতেও যা কিছু দেখেছো ওই জিন দুটিরই কাজ। এখনও তাদের প্রভাব আছে তোমাদের ওপর। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছু আমল দিচ্ছি, মেনে চললে ইনশাল্লাহ কিছু হবে না। এই বলে হুজুর থামলেন। পরবর্তীতে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেই একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রেখেছি, নিজে আর বেশি একটা চালাই না। এই বলে আজাদ ভাই থামলেন। তো এটাই ছিল ঘটনা। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি জানি না, হয়তো অনেক টাইপিং মিস্টেক হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাটি নিশ্চিতভাবেই সত্য একটি ঘটনা, কেননা আজাদ ভাইয়ের সাথেই এই ঘটনা ঘটেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি লাশ কাটা ঘর কেন্দ্রিক। লাশ কাটা ঘর কেন্দ্রিক ঘটনা আমি বলেছি, কিন্তু এক একটা ঘটনার প্রেক্ষাপট এক এক রকম থাকে, আর এক একটা ঘটনায় এক এক ধরনের ভয়ানক ব্যাপার থাকে। কিন্তু এবারের ব্যাপারটি বেশ অন্যরকম। তো কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আলী পিয়াস। তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। ঘটনাটি ঘটেছিল নোয়াখালী সদর হসপিটালের লাশকাটা ঘরের ওখানে। তো এই পিয়াস যিনি, ওনার পারিবারিক একটি ভয়ানক দুর্বিষহ একটি স্ট্রাগলের কথা বলেছেন। সেটি হচ্ছে 2012 কি 13 সালের দিকে যখন তিনি অনেক ছোট, তখন ওনাদের পরিবারে ভয়ানক দারিদ্র্য এসে ভর করে, এবং এই দারিদ্র্যের কারণে ওনাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বিশেষ করে ওনার নানা যখন মারা যান, তখন খুবই অবস্থা শোচনীয় হয়ে পড়েন। ওনার নানা মারা যাওয়ার পরে ওনার নানি, ওনার খালা, ওনার মামা, ওনার মা, ওনারা নোয়াখালী সদর হসপিটালের কাছাকাছি একটি বাসা ভাড়া করে থাকতেন। ওনারা সবাই মিলে মানে পারিবারিকভাবে একটি কাজ করতেন, কুটির শিল্পের সাথে জড়িত ছিলেন। এবং এই কুটির শিল্পের একটি প্রোডাক্ট যেটি ছিল মোড়া। আমরা মোড়াতে বসি না, বিভিন্ন ধরনের মোড়া আছে, তো এই ধরনের মোড়া তৈরি করতেন তারা। এই মোড়াগুলো সারাদিন ধরে তৈরি হতো। বিকেলের দিকে তারা এই মোড়াগুলো নিয়ে, বিশেষ করে এই পিয়াস এবং তার মামার নাম হচ্ছে আওলাদ। তার মামার সাথে পিয়াসের বয়সের পার্থক্য 2 থেকে 3 বছর বা সর্বোচ্চ 4 বছর, এমনটা আর কি। তো মোটামুটি দুজন বন্ধুর মতোই ছিল। তো আওলাদ তিনি তখন একটি টেইলার্সের দোকানে কাজ শিখতেন। বিকেল হলে বাড়িতে ফিরে আসতেন, আর ফিরে আসার পরে পিয়াস এবং আওলাদ এই দুজন বানানো মোড়াগুলো নিয়ে তারা ওই নোয়াখালী সদর হসপিটালের আশেপাশে যে এলাকা সেখানে যেতেন। তো ওই দিন কোনো কারণে ওরা নিয়ে তাদের যেতে যেতে দেরি হয়ে যায়। আর ওনার মামা যে আওলাদ, সেও টেইলার্সের দোকান থেকে বাড়িতে ফিরতে কিছুটা দেরি করে। আর এই কারণেই তাদের ওই মোড়া নিয়ে বাড়ি থেকে বের হতে দেরি হয়ে যায়। প্রতিদিন পিয়াস 1 জোড়া মোড়া এবং তার মামা আওলাদ 1 জোড়া মোড়া, এই 4টি মোড়া মানে 2 জোড়া মোড়া নিয়ে তারা বাড়ি থেকে বের হন এবং নোয়াখালী সদর হসপিটাল আশেপাশের এলাকায় এবং কখনো কখনো হসপিটালের ভেতরে তারা এই ভেতরে যে এরিয়াটা আছে সেখানে মোড়া নিয়ে ঢোকেন। অনেক রুগী এগুলো বা মানে রুগীর আত্মীয় স্বজনরা তারা এটা কেনেন। স্পেশালি যেটা হয়, যেটা হচ্ছে হসপিটালে দেখা যায়
যে অনেক রুগী আসেন, তো রুগীরা হসপিটালে রাত্রে থাকেন, রুগীর সাথে যে আত্মীয় স্বজনরা থাকে হসপিটালে তাদের বসার মতো তেমন জায়গা থাকে না। তো বিভিন্ন কারণে সেখানে মোড়া বিক্রি হয় এবং হসপিটালে যেহেতু প্রচুর লোক সমাগম হয় তারাও এই দৃষ্টিনন্দন মোড়াগুলো কিনে থাকেন। এই কারণে মূলত তারা ওই এলাকাতেই মোড়া বিক্রি করার জন্য যেতেন। তো ঘটনা যেদিন ঘটে সেদিন হচ্ছে পিয়াস এবং তার মামা আওলাদ তারা মোড়া নিয়ে বের হন। হসপিটালে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যায় বলতে পারেন, তখন রাত নেমে এসেছে। সন্ধ্যার পর হসপিটাল কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো হকারকে হসপিটালের এরিয়ার মধ্যে ঢুকতে দিত না, যার কারণে তারা সরাসরি সেখানে ঢুকতে পারছিলেন না। কিন্তু এই মোড়াগুলো তো তাদেরকে বিক্রি করতেই হবে, কারণ চরম দারিদ্র্যের মধ্যে তাদের সংসার চলছিল। এই কারণে তারা বয়স অল্প যদিও, কিন্তু পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যে অদম্য মানসিকতা সেটা তাদের ছিল, যার কারণে কোনো কিছুই আসলে থামিয়ে রাখতে পারে না, কোনো ভয় ডর কোনো কিছুই আটকাতে পারে না। পিয়াসের মামা আওলাদ পিয়াসকে বলেন যে তোর কাছে থাকা দুটো মোয়া আমাকে দে, আর তুই হসপিটালের মধ্যে ঢুকে যা, কারণ মোরা হাতে নিয়ে বা কাঁধে নিয়ে তো ঢুকতে পারবে না ওই সময়টাতে। এবং বলে যে তুই হসপিটালের 3 নাম্বার গেট দিয়ে ঢুকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটা রয়েছে তুই ওই দিকে আয়, কারণ ওই দিকে তো লোকজন খুব কম যায়। আমি ঘুরে ওই দিকের যে গেটটা আছে ওই গেট দিয়ে ঢুকবো। গেট যদি বন্ধ থাকে তাহলে গেট টপকে আগে মোড়াটা ভিতরে ফেলে দিব, তারপর আমি গেট টপকে ভিতরে ঢুকে পড়বো, তুই ওই দিকে চলে আয়। তখন উনি মানে পিয়াস আর কি তার কাছে থাকা মোড়া দুটো তার মামার কাছে দিয়ে দেন এবং অনায়াসে হসপিটালের মধ্যে সে ঢুকে যায়। দেন ঢুকে তিনি তার মামার জন্য অপেক্ষা করতে থাকেন। পিয়াস একদম লাশ কাটা ঘরের কাছাকাছি যায়নি, বেশ দূরে দাঁড়িয়েছিল, কারণ সে জানে যে মামা ওই দিক দিয়ে চলে আসবে। অনেকক্ষণ হয়ে যায়, তার মামার আসে না। কারণ হলো ওই যে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেই দিক দিয়ে আসতে তার বড় জোর 5 থেকে 6 মিনিট লাগার কথা, এর বেশি কিন্তু লাগার কথা নয়। কিন্তু 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম ঘন্টা পার হয়ে যায়, তার মামা আর আসে না। তখন পিয়াস মনে করে কি ব্যাপার, কোনো বিপদে পড়লো কিনা, কারণ হয়তোবা ঢুকতে গিয়ে যদি নিরাপত্তা প্রহরীরা দেখে ফেলে হয়তোবা তাদের দ্বারা সে আক্রান্ত হতে পারে বা তারা আটকে রাখতে পারে, এ ধরনের বিভিন্ন চিন্তা করছিল। বিভিন্ন চিন্তা করে সে হসপিটালের আশেপাশে এবং ভেতরে মূলত বিভিন্ন জায়গায় তার মামাকে দেখছিল যে আছে কিনা, কিন্তু কোথাও তার মামাকে পায় না। তেমনটা হয়নি তো যে তার মামা ভিতরে ঢুকেছে সাথে সাথেই মোড়া 2 জোড়া বিক্রি হয়ে গেছে এবং তাকে রেখেই চলে গেছে, কিন্তু তেমনটা তো হওয়ার কথা নয়। কারণ পিয়াসের মামা আওলাদ কখনোই পিয়াসকে ছাড়া একা একা যাবে না, কারণ তারা এভাবেই একসাথে আসতো এবং একসাথেই প্রতিদিন বাড়ি ফিরে যেত, কখনো আলাদা আলাদা যেত না। দুজনের কাছে কিন্তু আবার মোবাইল ফোন না থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। তো পিয়াস অনেকক্ষণ অপেক্ষা করে সে চিন্তা করে যে মামা হয়তো আমাকে খুঁজে পায়নি, এই কারণে সে বাড়িতে চলে গেছে। এই চিন্তা করে পিয়াস বাড়ির দিকে চলে যায়। কিছু সময়ের মধ্যে বাড়িতে সে পৌঁছানোর পর সে বাড়ির সদস্যদেরকে জিজ্ঞেস করে যে মা না আসেনি। বাড়ির অন্য সদস্যরা তার মা, খালা, নানি তারা বলে যে না তো, তোমার মামা তো আসেনি। তখন সব ঘটনা তারা খুলে বলে যে এই ঘটনা, মানে পিয়াস খুলে বলে যে এরকম এরকম আমাকে বলেছিল, আমি তো ওই গেটের ওই পাশ দিয়ে গেলাম, কিন্তু মামা তো আর আসলো না। তখন এই পিয়াসের নানি, মা এই দুজন পিয়াসকে নিয়ে
আওলাদকে খুঁজতে বের হয়। এখন আওলাদকে খোঁজার জন্য তারা যে কাজটি করে, প্রথম হচ্ছে হসপিটালের পেছন দিকে যে গেটটি ছিল, যেটা লাশ কাটা ঘরের কাছের গেট, সেদিকে যায়। কিন্তু সেখানে দেখে গেট বন্ধ, ওখানে আওলাদ নেই। তখন তারা হসপিটালের মূল গেট দিয়ে ঢোকে। মূল গেট দিয়ে ঢোকার পর তারা ওই লাশ কাটা ঘরের কাছাকাছি যায়। তারা দেখে যে এদিকে আওলাদ আছে কিনা। এখন পিয়াস তো ছোট মানুষ ছিল, সে কিন্তু একা একা লাশ কাটা ঘরের খুব বেশি কাছাকাছি যায়নি। যেহেতু তাদের সাথে বড় মানুষ এসেছে, তারা পিয়াসকে সাথে নিয়ে ওইদিকে যায়। ওদিকে যাওয়ার পর তখন আওলাদকে খুঁজে পাওয়া যায়। তারা দেখে আওলাদ একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যেহেতু হসপিটালের মধ্যেই ছিল, সে ওইরকম কোনো সিরিয়াস কোনো সমস্যায় ছিল না, জাস্ট সেন্সলেস হয়েছিল। তাকে পানি ছিটা দেওয়ার পরে এমনিতেই তার জ্ঞান ফিরে আসে, তবে শরীরটা বেশ দুর্বল ছিল। ওদিকে মোরা যে দুটো চারটা কোথায়, এইদিকে তাদের আর আসলে ওরকম কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা বা ক্ষতি হতে পারতো, এই সমস্ত জিনিস চিন্তা করে তারা ওই মোরার চিন্তাটা দিয়ে তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর মোটামুটি বেশ অনেকক্ষণ মাঝরাত পর্যন্ত পিয়াসের মামা আওলাদ কোনো কথাই বলতে পারেনি। তো পরবর্তীতে তার মামাকে পানি পড়া খাওয়ানো হয়। তারপর আস্তে আস্তে সে কথা বলতে শুরু করে। তখন সে বলে তার সাথে কি ঘটনা ঘটেছে। সে বলে যে পিয়াসকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে সে ওই 2 জোড়া মোড়া নিয়ে ঠিক হসপিটাল পেছন দিকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেই গেটের কাছে যায়। সেখানে যাবার পর সে মোড়াগুলো আগে দেয়াল টপকে ভেতরে ফেলে দেয়। তারপর সে ঠিকই আবার দেয়াল টপকে নিজেও ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর সে মোড়া নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটি জায়গায় তার চোখ আটকে যায়। দেখে যে বিশাল একটি প্রাণী, তার গলাটা অনেক লম্বা, সে গোল কোনো একটা ট্যাঙ্কের মতো রয়েছে, তার মধ্যে মাথা ডুবিয়ে কিছু একটা খাচ্ছে। প্রিয় লিসেনার্স, যেই জিনিসটি যে একটা বড় ট্যাঙ্কের মতো যেটা, সেটি আসলে ছিল হচ্ছে বিভিন্ন লাশ কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রেখে সেই লাশের হাড় থেকে মাংসগুলো আলাদা করা, একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাংসগুলো আলাদা করার একটি পাত্র বলা চলে। অনেক সময় অনেক বেওয়ারিশ লাশ পাওয়া যায় যাদের কোনো আত্মীয় স্বজনের ঠিক ঠিকানা থাকে না বা খুঁজে পাওয়া যায় না। তখন এই লাশগুলো মেডিকেলের স্টুডেন্টদের লেখাপড়ার যেন কাজে লাগে, এই জন্য সেই লাশগুলো থেকে কঙ্কাল তৈরি করা হয় এবং সেগুলো মেডিকেল স্টুডেন্টদের লেখাপড়ার কাজে লাগে। এটা শুধু সেই লাশগুলোর ক্ষেত্রেই হয় যাদের কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না বা দীর্ঘদিন ধরে মর্গের ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে কিন্তু তাদের আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায়নি, এমনটা ক্ষেত্রে শুধু এই ঘটনাগুলো ঘটে, তাছাড়া এমনিতে কিন্তু হয় না। তো আওলাদ মামা তিনি দেখেন যে তার কাছে একটা বিশাল জিরাফ দাঁড়িয়ে রয়েছে। ওটা মূলত একটা জিরাফের মতো ছিল। তো আওলাদ বাবা কিন্তু কখনো জিরাফ সামনাসামনি দেখেননি। তিনি এই বাচ্চাদের বইয়ে যে জিরাফের ছবি রয়েছে সেই ছবি দেখেছেন। প্রথমে আওলাদ মামা ভেবেছিলেন যে এটি মনে হয় হসপিটাল কর্তৃপক্ষই নিয়ে এসেছে চিড়িয়াখানা থেকে, কারণ সেটা আসলে একটা জিরাফই ছিল। জিরাফের মতো গায়ের রং, ঠিক এত বড় লম্বা, গলা লম্বা, যে কেউ দেখলে সেটাকে জিরাফি মনে করবে। তিনি করেন কি, মোড়াগুলো পাশে দেখে একটা গাছের আড়ালে দাঁড়ান এবং জিরাফটাকে দেখতে থাকেন, কারণ আগে তো কখনো জিরাফ দেখেননি তিনি। তো সামনাসামনি জিরাফ দেখে তার ভালো লাগে এবং সে অপলক দৃষ্টিতে জিরাফটির দিকে তাকিয়ে থাকে। জিরাফ ওই মগের মধ্যে
মানে মলত্যাগের ট্যাঙ্কের মধ্যে আর কি মাথা নামিয়ে কিছু খাচ্ছিল। হঠাৎ করে কোনো কারণে ওই আওলাদ মামা একটু নড়াচড়া করে উঠে ওনার পায়ের নিচে ছোট্ট একটা প্লাস্টিকের বোতল, যে বোতলের মধ্যে পানি ছিল না, ওটার উপর ওনার পা পড়ে, যার ফলে ওই বোতলটা মানে মচমচ শব্দ করে ওঠে। আর তখন ওই যে জিরাফের মতো প্রাণীটি সে মাথা তুলে পেছন দিকে ঘুরে তাকায়, মানে মাথাটা ঘুরে তাকায় আর কি। তখন আওলাদ মামা দেখেন যে দেহটা জিরাফের মতো হলে মাথাটা মানে মুখের অংশটা আসলে জিরাফের মতো নয়, এটা অনেকটা ড্রাগনের মতো এবং অত্যন্ত ভয়ঙ্কর তার চেহারা এবং চোখ দুটো জল জল করছে। শুধু যদি এতটুকুই হতো তাও একটা কথা ছিল। আওলাদ মামা দেখে তার মুখটা কিন্তু অনেক বড়, আর মুখের মধ্যে একটি মানুষের মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে রয়েছে এবং কোমর থেকে নিচের অংশ দুটো পা বেরিয়ে আছে। তার মানে হচ্ছে ওই প্রাণীটি ওই ট্যাঙ্কের মধ্যে থাকা কোনো ডেড বডি খাওয়ার চেষ্টা করছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আওলাদ মামা ওখানেই সেন্সলেস হয়ে পড়েছেন। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে ইয়াস, তার মা এবং তার নানি তিনজন মিলে ওখান থেকে আওলাদ মামাকে উদ্ধার করেন এবং আওলাদ মামা এই ঘটনাটি পরবর্তীতে সবার সাথে খুলে বলেন। ইয়াস লিখেছেন যে তিনি যদি হসপিটালের মূল গেট দিয়ে না ঢুকে ওনার মামার সাথে যদি ওই পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করত, তাহলে সেও ওই ভয়ানক প্রাণীটিকে দেখতে পেত। কিন্তু আমরা কেউই চাই না এই ধরনের প্রাণী আমাদের সামনে পড়ুক এবং আমরা সেটা দেখি। আসলে সেটি কি প্রাণী ছিল? আমরা তো এতটুকু নিশ্চিত সেটি কোনো ভয়ঙ্কর পিশাচ জিন ছিল, কিন্তু জিরাফের আকৃতি নিয়ে সেটা খাওয়ার উদ্দেশ্য কি ছিল এটা আমরা জানি না, বা জিরাফের আকৃতির ভয়ানক কোনো পিশাচ আছে কিনা সেটি আমরা না জানলেও আজকের এই ঘটনা থেকে এতটুকুতে বুঝতে পারলাম যে আসলে জিনরা ইচ্ছাধারী প্রাণী। তারা তাদের প্রয়োজনে যে কোনো ধরনের রূপ তারা নিতে পারে তাদের সুবিধার্থে। হয়তোবা এমন ঘটনাটি এখানে ঘটেছিল। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আলমা মনোনিক। আমি এসেছি উত্তরা থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। জি, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। ঘটনাটি রাসেল ভাই 2015 সালের ঘটনা। আমি তখন বাংলাদেশ রেলওয়েতে আপনার সুবর্ণ এক্সপ্রেস। আপনি কোনো ট্রেনের নাম বলেন না, কোথায় আছে সেটা বলেন, আপনি ঘটনাটা বলেন তাহলেই হবে। তো আমাদের ট্রেনটা ঢাকা থেকে রাত 11টার দিকে ছেড়ে সিলেটের উদ্দেশ্যে গন্তব্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো রাসেল ভাই কুলাউড়া স্টেশনের আগে তো আমাদের ট্রেনটা আপনার ট্রেনের উপরে মানে কুলাউড়া স্টেশনটা এরকম মানে তার আগে মানে পাহাড়ের মাঝখান দিয়ে মানে ট্রেনের লাইনটা চলে যাচ্ছে। মানে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মানে আমাদের ট্রেনের উপরে পাহাড়ের থেকে একটা গাছ এসে আমাদের ট্রেনের ইঞ্জিনের উপরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেনটা বন্ধ হয়ে যায়। তো আমরা ট্রেনে থেকে মানে আমাদের ট্রেনে আপনার ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পরে থেকে আপনার যাত্রী খুব কম। তো অনেক রাত্র হয়ে গেছে, তো যাত্রীরা ভয় আর নামতেছে না। আমরা যখন সরকারি চাকরি করি তো আমাদের নামতে হবে, কি সমস্যা দেখতে হবে। তো নামার জন্য নেমে আমরা আপনার সামনে কুলার স্টেশনে খবর পাঠাতে চাচ্ছি যে আমাদের ট্রেনে এই সমস্যা হয়েছে। আচ্ছা, তো নেমে কুলার স্টেশনে যোগাযোগ করার পরে আপনার একটু সামনে যাই, ট্রেনের ইঞ্জিনের সামনে যাওয়ার পরে আমি দূরে থেকে দেখতে পারি যে একটা রুমের একটা মানে কুঠিরের মতো কিছু দেখা যাচ্ছে, সেখানে মানে আলো জ্বলতেছে। তো আমি চিন্তা করলাম যে ওখানে কোনো লোক থাকবে হয়তো। তো লোক থাকলে তাদের কাছে মানে যোগাযোগ করে বা কোনো লোক বা জন যদি এনে যদি গাছটা সরানো যায় বা কোনো ব্যবস্থা করা যায় তাহলে তো জিনিসটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য করে আমি আপনার ওই কুঠিরের দিকে এগোচ্ছি, মানে চা বাগানের মাঝখানে কুঠিরটা, প্রচণ্ড অন্ধকার। তো এগিয়ে যখন কুঠিরের দিকে যাচ্ছি মানে তখন আস্তে আস্তে মানে কুঠিরের সামনে যখন গেছি আমি কুঠিরের বাইরে থেকে আমি ওই ঘরটার বাইরে থেকে আমি কটর মোটর মাংস হাড় চাবানো যেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে ওই রকম আমি একটা শব্দ পাচ্ছি বাড়ি থেকে।
তো আমি হয়তো ভাবলাম যে ভেতরে হয়তো বা কোনো মানুষ আছে, তারা হয়তো বা কিছু খাচ্ছে। সেজন্য মানে আমি যখন দরজার সামনে গিয়ে দেখি দরজাটা একটু মানে ফাঁকা ছিল। তো আমি দরজাটা যখন আমি ধাক্কা দিয়ে মানে ভেতরে ঢোকার চেষ্টা করি, তখন দেখি যে দুইটা মহিলা একটা বাচ্চা ছেলের লাশ, তারা মানে জীবিত বাচ্চা ছেলের লাশ চিবে চিবে খাচ্ছে। এটা দেখে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এবং রাসেল ভাই, ওই মহিলা দুটো যখন আমার দিকে তাকায়, তখন মানে আমি মানে কখনো এই দৃশ্য ভুলতে পারবো না। তাদের চেহারা এরকম ছিল, মানুষ পুড়ে যাওয়ার পর, সদ্য পুড়ে যাওয়ার পর যেরকম মানুষের চেহারা হয়, মানে কিছু জায়গা মানে সাদা ফেটফেটে হয়ে গেছে, কিছু জায়গা কালো, এরকম মানে চেহারার মানুষ দুটো। মানুষ চোখ একদম লাল টকটক আগুনের মতো, মুখ দিয়ে অজস্র রক্ত ঝরছে। এই যখন আমার দিকে তাকালো, তখন প্রচণ্ড ভয়ে আমি আল্লাহ আকবার করে একটা মানে জোরে আওয়াজ করে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। তখন আপনার আমাদের ট্রেনে যে যারা দায়িত্বরত লোক ছিল, অফিসার ছিল, তারা আমার কণ্ঠ শুনে দ্রুত ওই জায়গায় চলে আসার পরে তারা দেখে যে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। তারা আমাকে তখন মানে ট্রেনে নিয়ে যায়। ট্রেনে নিয়ে যাওয়ার পরে আপনার মাথায় পানি টানি ঢেলে বা তাৎক্ষণিক কোনো মানে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। সিরুভাল্লুর নামক একটি জায়গার ঘটনা বলবো। চেন্নাই শহরের ভেতরে অবস্থিত এই জায়গা, খুব কাছে একটি রেল লাইন গেছে। ওনাদের বাড়ি তখন 2 তালা। ওনার বিয়ের প্রায় 2 বছর পর তিনি এই এরিয়াতে শিফট করে গভর্নমেন্ট জবের পারপাসে। বালাস্তি কখনো তেমন কারোর সাথে কথা বলতেন না। তার স্বামীর নাম আজস্তা সান্যাল, তিনিও গভর্নমেন্ট জব করতেন। প্রথম বেবি হওয়ার পর তিনি জব ছেড়ে দেন। এরপর থেকে বাচ্চাকে সময় দেয়া তার কাজ হয়ে পড়ে। বাসায় খুব কম সময় তার মা আসতেন, আসলেও দিনে দিনে চলে যেতেন। পুরো বাসায় তিনি একাই থাকতেন। ওনারা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসতেন বেশি। বিকেল থেকে বিদ্যুৎ চমকাচ্ছে সেদিন, গরমের শুরু তখন। বাচ্চাকে বিছানায় ঘুম পাড়িয়ে তিনি ঘর মুছছিলেন। বাচ্চার বয়স তখন 5 থেকে 6 মাস হবে। ঘর মুছতে মুছতে যখন যেই রুমে বাচ্চা আছে সেই রুমে আসতেই দেখে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। উনি অবাক। ওনার বাচ্চাটি হামাগুড়িয়ে তো তখন দিতে পারে না, অথচ এই বাচ্চা দাঁড়িয়ে আছে। সেদিন থেকেই ঘটনার শুরু। ওই 3 রাতে হাজব্যান্ড আসবার পর তিনি ঘটনাটি শেয়ার করেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। হাজব্যান্ড মনে করেন তিনি দুষ্টুমি করছেন। এরপর থেকে প্রায় 15 থেকে 20 দিনের মাথায় রাতে হঠাৎ ঘুম ভাঙে। খাটের পাশে টেবিল ল্যাম্প চালানোর পর তিনি পরিষ্কার লক্ষ্য করেন দরজার ফাঁক করে ছোট্ট একটি বাচ্চা হাসছে। তিনি তার হাজব্যান্ডকে এক চিৎকার দিয়ে ডাক দেয়। ডাকতেই সেই বাচ্চাটি হেসে হেসে একটি দৌড় দেয়। তার হাজব্যান্ডও হাসার সাউন্ড পেল, তিনিও করকে ওঠেন। লাইট জ্বালিয়ে একটু এগোলেন এবং দেখেন কোথাও কেউ নেই, সারা বাড়ি অন্ধকার। লাইট জ্বালিয়ে সব নর্মাল করলেন, কিন্তু ভয় তো যাচ্ছে না, ঘুম তো দূরের কথা। হঠাৎ তখন একটি সাউন্ড পাওয়া গেল। 2 জনে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলেন, আর হঠাৎ করে তাদের সামনে একটি বাধা আসলো। কোত্থেকে একটি কুড়াল এসে দেয়ালে বাড়ি খেল। 2-3 ইঞ্চির জন্য তাদের গলায় তোলা লাগলো না, এবং সেই হাসি বাচ্চাটি দৌড়াচ্ছে রুমের মধ্যে। তারা এক জোরে বাচ্চাটিকে কোলে নিয়ে নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়ার পরে মানে যেভাবে সবাইকে, আশেপাশের সবাইকে দেখে তোলেন। মানুষজন এত রাতে যারা বেরিয়েছে তার কথার কোনো কিছুই মেলাতে পারে না। উপর উঠে দেখে সারা বাড়িতে লেখা, আমি সবাইকে মেরে ফেলবো, সারা দেয়ালে। এবং যা দিয়ে লেখা সেটি রক্ত দিয়ে লেখা ছিল, যা বেয়ে বেয়ে দেয়াল থেকে তখনও পড়ছে। ওনার বাসা চেঞ্জ করে ফেলেন, সরাসরি চলে আসেন এই মহিলার বাবার বাড়ি। এবং একটি কথা বলি, সবাই যখন দেখেছে যে দেয়ালে একটি জিনিস লেখা, পরের দিন সকালে ওই দেয়ালে খালি ছিল। তো যারা দেখেছে তাদের মধ্যে একজন আমাকে সাহায্যকারী, এটি মেনশন করা দরকার, যিনি আমাকে সর্বপ্রকার সাহায্য করেন তার নাম উদয় কৃষ্ণ। 1 মাস নিজের বাবার বাড়িতে থাকবার পর তারা বাসা চেঞ্জ করেন এবং আসেন তিরুবিল্লা নগর নামে একটি জায়গায়।
যে বাসায় উঠলেন তার নিচ তলায়, সেই বাসাতে তাদের সাধারণ ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ওই দিনই রাতের ঘটনা। ঘড়িতে তখন স্পষ্ট রাত 1টা। খুব জোরে তরমুজ কাটার শব্দ নিচ থেকে আসছিল, আর ঝর্ণার পাশে দাঁড়ালে তেমন পানির স্রোত পাওয়া যায় ওরকম একটা সাউন্ড আসছিল। হাজবেন্ড যিনি ছিলেন তিনি উঠে লাইট জ্বালাতে গেলেন, অথচ সুইচ চাপছেন, লাইট জ্বলছে না। অন্য রুমেরও লাইট জ্বলছে না। পায়ের মধ্যে ভেজা এবং আঠা আঠা টাইপ ফিল করছেন। যত সামনের দিকে যাচ্ছেন ততই এরকম আঠা আঠা পাচ্ছেন। তিনি আবারও রুমে এসে দেখেন তার স্ত্রীকে ডেকে তুলেন এবং রুমের টর্চটি জ্বালান। কিছু টর্চেরও পাওয়ার কম, যতটুকুই আলো ছিল দুইজন মিলে এগুতে লাগলেন। এগুতেই দেখেন মেঝেতে হেঁচকিয়ে কিছু টেনে নিয়ে যাওয়ার রক্তের ছাপ, ছোপ ছোপ দাগ। চিৎকার দিয়ে উঠলেন তার স্ত্রী এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। অথচ এত রাতে কে আসবে? 2 তলা বাড়ি, ওই 2য় তলায় আবার কেউ থাকতোও না। চিৎকার চালিয়ে যাচ্ছে। তখন হাজবেন্ডটি দরজা খুলে নিচে নামতে যাবে, এমন সময় ওই টর্চের আলোতে লক্ষ্য করে দেয়ালে সেই কুড়ালটি বিঁধে আছে, সাথে একটি মাথা লাগানো। আমি চিন্তা করতে পারি না। তার পেছনে পেছনে বাচ্চা কোলে করে নিয়ে ওয়াইফও দেখে ফেলে এই দৃশ্য এবং এক চিৎকার দেয়। দরজা খুলতে পারছে না। হাজবেন্ড অনেক ধাক্কাচ্ছে, কিন্তু ওপার থেকে লক মনে হচ্ছে। এখন তাদের কি হবে? আর সেই বাচ্চার হাসি এখন আরো বেড়ে গেছে। শুধু যে একটি বাচ্চার হাসি তাও না, অনেকগুলো বাচ্চার হাসি, একের পর এক বাচ্চার হাসি। বাচ্চাকে কোলে করে তার ওই স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। সারাটা রাতই হয়ে থাকলো, দিনই যেন হচ্ছে না। ভোর হলেই তো সবাই জাগবে, কিন্তু সেই রাত পার হচ্ছে না যে। যদি এক হাত একা দেখা যেত তাহলে তো মনকে সান্ত্বনা দিয়ে যেত। ওনারা 2জন দেখছেন, আমার যে প্রত্যক্ষদর্শী ছিল সেও দেখছে, মহিলা অজ্ঞান। কিন্তু হাজবেন্ডটি অনেক চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে দরজা খুলে দেয়। হাজবেন্ড বলস্যকে জাগিয়ে তোলেন, বাচ্চাকে কোলে করে চিৎকার করতে থাকে। কিন্তু ওখানে এত লোকজনের সমাগম না থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, সবাই ঘুম। রাস্তায় একটা ট্যাক্সি পায়। ওনারা প্রায় 3-4 ঘন্টা চেষ্টা করে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ফাইনালি একটি ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সিওয়ালাকে কোনো জায়গার নাম ঠিক মতো বলতেও পারছিল না, তারা তোতলাচ্ছিল। খালি টাইমটা জিজ্ঞেস করে ট্যাক্সিওয়ালাকে বলে রাত 1:10 বাজে। ওনাদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। যা হচ্ছে ভালো হচ্ছে না। যাই হোক, আমাদের যেতে হবে। তিনি জলদি করে তার মার বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে বালের মা মারা যান। রাতের বেলা মায়ের রুম থেকে সাউন্ড আসলেও ওরকম কেউ তোয়াক্কা করেনি। তার বাবা আরো আগে মারা গিয়েছিলেন। মায়ের ডেড বডি পাওয়া যায় পা থেকে আলাদা হওয়া পর্যন্ত। পুলিশ কেস হয়, পোস্টমর্টেম কেস হয়। রিপোর্টটাতে কোনো মানুষের হাতের ছাপ পাওয়া যায় নাই। এই ঘটনার পর তাদের ভয়ের আর কোনো সীমা থাকলো না। বাসার সবাইকে তিনি আর চিন্তা করার কোনো ওয়ে পেলেন না। কিন্তু সবাই ভীত সন্তুষ্ট অবস্থায়। এক তান্ত্রিককে দেখানোর পর তিনি যেভাবে যা করতে বলেছিলেন তারা ঠিক সেভাবেই সব প্রসিডিওর সম্পন্ন করেন। কিন্তু আলটিমেটলি যা আজকে শেয়ার না করে পারছি না। শেয়ার না করলে ধোঁয়াশার মধ্যে থাকবার কথা। তার মা মারা যাওয়ার 3 মাসের মধ্যে তাদের সাথে আরেকটি ট্র্যাজেডি ঘটে। এরই মধ্যে তারা সপরিবারে ইউএসএতে অ্যাপ্লাই করেছিলেন 5 বছর আগে। বেবি হওয়ার পর তা ডিলে হয়তো 5 বছরের জায়গায় 6 বছর হয়ে যায়। ভিসা যখন পাসপোর্টে লাগে ঠিক সেদিনের ঘটনা। মা মারা যাওয়ার পর তেমন কিছু না হলেও সেদিন ঘটনাটা তার হয়তো সারা জীবন মনে থাকবে। 1991 জানুয়ারি, সেদিন শীত ছিল। রাতের বেলা বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে 1টার সময় তিনি ঘুমিয়ে পড়েন। হাজবেন্ড তখন কোচিতে, চোখ লেগে যায়। হঠাৎ ঘুম ভাঙে। তার পায়ের কাছে একটি বাচ্চা কাঁদছে এবং তিনি লাইট জ্বালিয়ে দেখে তারই সন্তানের গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে, আর বাচ্চাটি আস্তে আস্তে তারই চোখের সামনে নিস্তেজ হয়ে পড়ল। তিনি ভেবে আর কিছু পেল না, সবাইকে ডেকে তুলল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টররাও এটার কোনো রিজন খুঁজে পায়নি। শরীরে কোনো ছাপ নেই হাতের। তার সাথে এই ট্র্যাজেডি কিন্তু কখনোই তিনি ভুলবেন না। কিছু মানুষ আমাকে এই ঘটনাটি কালেক্ট করতে যথেষ্ট হেল্প করেছিলেন, তখন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসনারদেরকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোনো একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী। সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী হয়ে গেছে, আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, 2-3টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট এখনও ওগুলোতে এখনও ফুলভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় ওই সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম ছিল হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। জি। তো ওনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চর পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে, এরকম অনেক মানে ফসল টসল চাষ হয়। এই কারণে দেখা যায় যে ঘর বাড়ি তৈরি করে ফেলে অনেকেই ফসল পাহারা দেওয়ার জন্য, এরকম। তো সেই চরগুলোর মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড়ভাবে পানি জমে থাকে, মানে চরগুলো ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না। যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে, আর এই দামুটা যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে, এটা তো খুব ছোট হয়ে আসে, তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেক দিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিনকে কি হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে বলতে কি যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে যে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে ওনার চাচা ওনাকে আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ টিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কি, আমি যদি একা যাই তাহলে সমস্যা কি, চলে গিয়েছে। একদিনকে অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তো আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুইভাবে ওয়াইয়ের মতো করে বেঁধে, ওর মধ্যে নেট বেঁধে, ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে, আর মাছ রাখার জন্য যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খলই, যেটাকে বলে বেতের তৈরি হয়, এটা এই জিনিসটা নিয়ে সে চলে গেছে। উনি ওই নৌকা নিয়ে, আর যার নৌকায় জাল আছে জাল নিয়ে চলে গেছে। এবার সে নৌকা থেকে জাল ফেলতে ফেলতে নদী পার করে ফেলেছে। নৌকাটা নদীর পাশে রেখে সে এবার বলছে কি যে আমি দামোতে যেয়ে মাছ ধরা শুরু করব। ঠিক আছে, ওকে ফাইন। সে দামোর দিকে হাঁটতে হাঁটতে সে খেয়াল করছে যে আমি একটা কথা বলে রাখি যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছন দিকে। কিন্তু যেই ঘটনাটা ঘটছে ওনার সাথে, যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছিয়ে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা যে একটা করে ধাপ, একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে, এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো উনি চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কেন। সে মনে করেছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটা অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে
পায়ের এক কবজি অবধি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার 2-3 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে পায়ের কাছে এক কবজি পানি, কিন্তু অনেকখানি পানি, ঠিক আছে ভাই, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছে কি 2-3 সেকেন্ডের জন্য ওই পানিগুলা তার পা থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক 2-1 সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে আসছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না যে পানিগুলো এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে। তখন সে মনে মনে একটু ভীতু সংযুক্ত হচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে তখন এবার দেখছে কি যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক 2-3 সেকেন্ড পর পর সে নিজেই মুভ করছে, মানে যে বালুর উপরে দাঁড়িয়ে আছে সে নিজেই মুভ করছে। এবার মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে 2-3 সেকেন্ড পর থেমে যাচ্ছে, আবার 2-3 সেকেন্ড পর আবার একটু যাচ্ছে। এইভাবে যেহেতু চরের মধ্যে অনেক গুটগুটো অন্ধকার থাকে আর ওখানে তো দামুক অন্ধকার, চারিদিকে অন্ধকার, তখন সে চারিদিকে আবার লাইট দেওয়া শুরু করেছে। লাইট দিতে দিতে যখন দামুর মাঝখানে লাইট দিয়েছে, অ্যাকচুয়ালি ভাই এটা শোনার পর আমার গুজবাম হচ্ছে যে এখনও হচ্ছে। তো যখন লাইট দিয়েছে তখন দেখছে এই যে পানির উপরে একজন বসে আছে, পানির উপরে একজন বসে আছে। আর এটা এমন একটা জন্তুর মতো, মানুষের মতো বলবো না, যে তার দুটো হাত আছে, দুটা পা আছে, কিন্তু জন্তুর মতো যে পুরো গা একেবারে কালো লোমশ, অলমোস্ট গোটা গা কভার, লোমে একেবারে ঢাকা। সে বসে আছে এবং তার চোখ দুটো একেবারে নীল চোখ একেবারে। তো সে যে কাজটা করছে, ওই যে যে জন্তুটা যে ওই তার জিহ্বাটা যখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছে তখন সব পানি বালু সব 2-3 সেকেন্ডের জন্য উঠে যাচ্ছে, মানে কাছে চলে আসছে, মানে অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছে। যে আবার জিহ্বাটা তুলে নিচ্ছে তখন পানিগুলো আবার ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে সে খুব জোরে চিৎকার করতে শুরু করে আর ওই লাইটটা ওর দিকেই ধরে রাখে। আমরা স্বভাবতই জানি যে মানে আলো দেখলে নাকি সব কিছু চলে যায়। তো লাইটটা ওর দিকে যখন ধরেছে তখন এই যে নীল চোখগুলো মনে হচ্ছে আরও নীল হয়ে গেছে। এই জিনিসটা দেখ খুব চিৎকার করার পর সে দৌড়াতে ওখান থেকে দৌড়াতে ওই নৌকার উপরে এসে সেন্টলেস হয়ে যায়। এরপরে যখন ওনার আঙ্কেল যখন খোঁজা শুরু করে যে আমার ভাতিজাটা কই, বাসায় জিজ্ঞেস করছে যে মাছ ধরতে যাবো, ভাতিজা কই, তখন ওনার ভাইয়ের ওয়াইফ যেটা ওই ছেলেটার মা বলছে যে কেন, ও তো চলে গেছে মাছ মারতে, কেন আপনার সাথে যায়নি? দেন উনি বলছে না আমার সাথে, আমাকে তো বলেনি। তখন এবার শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, খুঁজতে যে দেখছে নৌকা নদীর ওই পাশে, কারণ আরেকজন নৌকাকে বলেছে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন। নিয়ে যেতে যখন যখন ওই পাশে চলে যায়, যে দেখছে নৌকার করে ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি যখন কাছে গেছে গোটা গায়ে অনেক খামচানোর দাগ, মানে ওর গোটা গায়ে খামচানো, তখনও কিন্তু সূর্য ওঠেনি, মানে ভোর, পুরো গাটা খামচানোর দাগ। সে মানে এমনভাবে খামচানো যে রক্তাক্ত হয়ে আছে এইভাবে। এখন যখন ওই ছেলেটাকে মানে নদীর এই পাশে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন মানে বাসায় নিয়ে এসে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়, এর মধ্যে একটা ঘটনা ঘটে, আশ্চর্য যে ঘটনাটা রাসেল ভাই কি বলবো, যে যখন আস্তে আস্তে সূর্য উঠছে সকালের, ওর গায়ের মধ্যে অনেক লোম গজাচ্ছে। যেই লোমটা, হ্যাঁ, এটা শুনে আমিও খুব অবাক হয়েছে। হ্যাঁ, অনেক লোম গজাচ্ছে, যেটা খুব কালো কুচকুচে এবং মোটা হচ্ছে লোম গজাচ্ছে। এক সময় সূর্য যখন একেবারে উঠে যায় তখন ওর গোটা গায়ে পুরো শরীরে কোনো জায়গা বাদ ছিল না, যে এই লোমগুলা বাদ ছিল না, একটা জায়গাও ফাঁকা ছিল না, পুরো গায়ে লোম হয়ে যায়। লোম হওয়ার পরে যখন মানে ঠিক একদিন পরে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এরকম একটা অস্বাভাবিক জিনিস হচ্ছে তার মধ্যে, একটা সময় যে একদিন পরে ছেলেটা মারা যায়। তো এই জিনিসটা দেখার পরে ওনার চাচা হচ্ছে কি যে একজন বড় আলেমকে নিয়ে যায়, যে দেখেন আসলে অ্যাকচুয়ালি কী হয়েছিল আমার ভাতিজার সাথে, যে এরকম হলো কিছুর জন্য। তখন উনি বলছে, এই হুজুরটা বলছে যে
এখানে এমন একটা জিনিস ছিল, আপনারা বলেন যে খারাপ জিন বলেন বা শয়তান বলেন, পিশাচ বলেন, যেটাই বলেন না কেন, এটা এমন একটা খারাপ জিনিস ছিল। উনি উনি ওনাকে খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে, খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে। আর এই ডিস্টার্ব করার কারণে মানে এই ঘটনাটা ঘটেছে। মানে উনি খুব তদবির করতো, তদবির করার পরেই তারপরে এই জিনিসটা বলেছে যে ওনাকে খুব ডিস্টার্ব করা হয়েছে। উনি হয়তোবা কোনো কিছু করছিল, কোনো একটা কাজ করছিল, কাজ করতে যেয়ে তারপরে আপনার এই ছেলে ওনাকে খুব ডিস্টার্ব করে। আর এটা শাস্তিস্বরূপ এনাকে এই ঘটনাটা ঘটায় যে তার গোটা গায়ে খামচি দেয় আর পুরো শরীরে তার মতোই লোমটাকে তুলে দেয় একেবারে। দেন উনি একটা সময় যে মারা যান। এটা তার প্রতিশোধমূলক একটা শাস্তি নেন। তবে এটা যদিও ঠিক হয়নি, তারপরেও তো সে তো আর জানটা ফিরিয়ে দিতে পারবে না। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জামিল সাহেব, যার ঘটনা বলছি, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্টেশনের একজন স্টেশন ম্যানেজার। তখন একটা ট্রেন আসার কথা, রাত তখন 2টা বাজে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কিছু মানুষজন যারা স্টেশনে আছে তারা সেফ জায়গায় ঘুমাচ্ছে। তিনি জানেন ঢাকা থেকে একটা ট্রেন 2:30 আসবে এবং এই ঘটনাটা বেশ আগের। তো তিনি রুম থেকে একটু এগোলেন। অন্ধকার বলতে গেলে তখন পুরো জায়গাটাই অন্ধকার। তিনি প্ল্যাটফর্মে গেলেন এবং দেখলেন মানুষজন বলতে গেলে কেউ নাই, 2-3 জন আছেন, তাও ঘুমাচ্ছে। আর মুষলধারে বৃষ্টি যেন থামছেই না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি যাওয়ার পর তিনি তার রুমে যায়। রুম থেকে আবার প্ল্যাটফর্মে যায় সিগারেট ধরবে। হঠাৎ একটা ট্রেন আসে। তিনি প্রথমে তা খেয়াল করেন নাই। ইলেকট্রিসিটি নাই এবং ট্রেনের সামনে কোনো লাইট নাই, ট্রেনের নাই কোনো হুইসল। তিনি দেখলেন প্ল্যাটফর্মের ভেতর পুরো ট্রেনটি তখনও ভিড়েনি, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। খানিকটা অবাক হলেন, কোনো হুইসল ছাড়া ট্রেনটা তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই আসলো এবং প্রায় হাফ অ্যান আওয়ার তিনি ওখানে দাঁড়িয়েছিল। কেউ ট্রেন থেকে নামলো না, ইভেন ট্রেনটাও আগাচ্ছে না। উনি ট্রেনের ইঞ্জিনের কাছে গেলেন টর্চ নিয়ে, ভেতরে ঢুকলেন, দেখলেন কেউ নেই, কিন্তু কেউ তো বের হয় নাই, থাকার তো কথা মানুষের। তিনি বের হয়ে একটি বগিতে ঢুকলেন, দেখলেন কোনো প্যাসেঞ্জার নেই, অথচ কেউ তো বের হয় নাই। একই আবল তাবল অবস্থা, ইলেকট্রিসিটি নাই, ট্রেন খালি, কেউ নাই। তিনি প্রত্যেকটা বগিতে উঠে উঠে চেক করছেন। কিন্তু লিসেনারদেরকে বলতে চাই যে ভাই, একটা কাকপক্ষীয় ট্রেনটার ভেতরে নাই। সর্বশেষ বগিতে উঠেন তিনি। চারপাশে টর্চ মারার পর তিনি একজন মহিলা দেখতে পান। মহিলাটা জানালার দিকে তাকিয়ে আছে চুপ করে। তার এতদিনের এক্সপিরিয়েন্সের চাকরি করা অবস্থায় এরকম কখনোই হয় নাই। যখনই নেমে যায় ট্রেনে, নামার পর তিনি তার রুমে যান একটা সুইচ অফ করতে। মাত্র 2 মিনিট আগে তো তিনি রুমে গেলেন। তিনি প্ল্যাটফর্মে যান এবং দেখতে পান ট্রেনটা আর নাই। 2 মিনিটের মধ্যে গেলে তো অ্যাটলিস্ট ট্র্যাকের দিকে তাকালেও দেখবেন ট্রেনটাকে দেখা যাবে। আশেপাশে কোনো কিচ্ছু নেই। ওই দিন থেকে ঠিক 1 বছর পরের ঘটনা। সেদিন আকাশে চাঁদ, হুর করে অবস্থা। রাত তখন 3টা বাজে। আশেপাশে তেমন কোনো মানুষ নাই, মানুষ ওদিন নেই বললেই চলে। তিনি তার রুমে তখন হঠাৎ করে তিনি দেখতে পান আস্তে আস্তে একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে ভিড়েছে, অথচ কোনো সাউন্ড নেই, কোনো হুইসল নেই। ট্রেনের তো এমনিতেই একটা সাউন্ড থাকে, ট্রেনের মুভমেন্টের সাউন্ড, বাট ভেড়া পর্যন্ত কোনো সাউন্ড নেই। তিনি দৌড়ে এবার প্ল্যাটফর্মে যান। আগের বিষয়টা তিনি কারোর সাথে শেয়ার করেন নাই। তিনি মনে করেছিলেন এটা তার মনের ভুল হতে পারে। খালি একবার ইনফরমেশন নিয়েছিলেন এরকম ট্রেনের নাম আছে কিনা, পরিষ্কার ছিল না। তারপরেও যেটা তিনি মিলাতে পারেন যে
রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন আছে কিনা। এবারও এটি রাঙা এক্সপ্রেস। তিনি আবারও ইঞ্জিন রুমে টর্চ মেরে চেক করলেন কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। আগের মতো প্রত্যেকটা বগি চেক করলেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এবারও তিনি শেষ বগিতে ভালো করে চেক করলেন, কিন্তু কেউই নাই। হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় না, কোনো পার্টিশন নাই, কোনো কানেকশন নাই, তাই তাকে বগিতেই থাকতে হচ্ছে। ট্রেনের স্পিড এতটাই বেশি যে উনি ট্রেন থেকে নেমে কোনোভাবেই সাহস পাচ্ছে না, ট্রেন থেকে পাড়া দেওয়ার সাহস পাচ্ছে না। জোরে জোরে চিৎকার করেও কাউকে কাছে পাচ্ছে না। পুরো বগি কেন, পুরো ট্রেনে তিনি একা। তিনি ভাবতে থাকলেন ট্রেনটি কি হাইজ্যাক হয়েছে, কিন্তু ড্রাইভার রুমে তো কেউ নেই। ট্রেনটি চালাচ্ছে কে? মাথা বের করে তিনি টর্চ মারতে থাকেন। আশেপাশের স্ট্রাকচার এত দ্রুত পাস হচ্ছে যে উনি ভাবতে থাকেন এটি ইম্পসিবল। এত ফাস্টেস্ট ট্রেন বাংলাদেশে নেই, এটা তো ফাস্টেস্ট ট্রেন না। আউট অফ নোওয়্যার তিনি দেখলেন বগি লাইনচ্যুত হয়ে গেল। শেষ বগিতে থাকাতে তার রক্ষা। সেটিও উল্টো হওয়ার পথে। তিনি যেখানে নামলেন সেখানে কেউ নেই, একজন মানুষও নেই। তিনি প্রচণ্ড ভয় পেলেন, এমন ভয় যে তিনি কোনো কথা বলতে পারছেন না। তিনি দেখলেন সেই মহিলা রেল লাইনটি ধরে আসছে। এরপরে আর তার কিছুই মনে নাই। এরপরে যখন তার ঘুম ভাঙে তিনি তার রুমে তার নিজেকে খুঁজে পান। তার সাথে কি হলো, কিভাবে হলো, তিনি কিছুই জানেন না। পরবর্তী সময়ে তিনি একজনের কাছে যান, জিজ্ঞেস করেন যে তিনি এই ট্রেন স্টেশনে কি চাকরি করবেন কি করবেন না, এরকম জিনিস কি তিনি বারবার দেখতে থাকবেন। তাকে এরকম অবস্থায়, এরকম বিব্রত অবস্থায় আগে কখনো ওইখানকার তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই দেখে নাই। যাই হোক, তিনি পরবর্তী সময় জানতে পারেন যে এইটি তাকে নিছকই ভয় দেখানোর কারণে হয়েছে, এবং পরবর্তীতে তিনি তার নিজের প্রোটেকশন হিসাবে কিছু প্রোটেকশন নেন একজনের কাছ থেকে। এরপর থেকে তিনি কিছু দেখেননি, কিন্তু এরকমভাবে রাত জেগে কখনো ডিউটিও করেন। এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।